দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব শীতকালীন স্পেশাল রাঙা আলু দিয়ে গোলাপ জামুন রেসিপি। আমরা অনেকে গমের আটার, ময়দা, গুঁড়ো পাউডার, দুধের আমরা গোলাপ জামুন খেয়ে থাকি, কিন্তু এটা নতুনত্ব, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই জন্য আমি প্রথমে প্রেসার কুকারে এরকমভাবে একটা স্ট্যান্ড বসিয়ে আলুগুলো দিয়ে তারপরে আমি জল দিয়েছি। এখানে জলটা যাতে নিচে থাকে এটা খেয়াল রেখে সেদ্ধ করে নিতে হবে। আলুর মধ্যে যাতে জল বেশি না ঢুকে, আলু বেশি, এখানে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে ওভেন বন্ধ করে দেব। ময়দা কিংবা গুঁড়ো পাউডারের পরিমাণটা বেশি লাগে, তখন আলুর টেস্টটা পাওয়া যায় না, তাই এখানে একটু শক্ত করে আলুটা সেদ্ধ করে নিতে হবে। ভাঙার সময় দেখে বুঝতে পারছেন আলুটা একটু শক্ত সেদ্ধ হয়েছে, অথচ শক্ত আছে, এরকম প্যাচপ্যাচে ভাব নেই, বেশ শক্ত এরকম ধরনের। এখানে আমি আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন এরকমভাবে মেখে নিলাম। এটা গরম গরম অবস্থা ভেঙে নিতে হবে, যাতে কোনো এখানে জমাট ভাব না থাকে, দলা না থাকে। এখন এখানে আমি 2টো এলাচ থেতো করে এরকম গুঁড়ো করে দিলে বেশি ভালো, যাতে খাওয়ার সময় মুখে না পড়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা অল্প অল্প করে দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে। আমি এরকমভাবে করে থাকি বলে আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এটা মাখা শেষের দিকে দিতে হবে। এরকমভাবে আমি মেখে এটাকে তারপরে দিলাম বেকিং সোডাটা। এখানে চাইলে আপনার বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এখন এরকমভাবে এটাকে মেখে নেব। চাইলে এখানে একটু তেল দিয়ে এটাকে মেখে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে তেল দেব। এটা মাখতে মাখতে কিন্তু তেল দেওয়ার জন্য এটা কিন্তু হাতে আর বেশি লাগে না এবং থালাতে বেশি লাগতে পারে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ময়দা। টোটাল আমি 3 চামচ ব্যবহার করেছি। আর দিচ্ছি চিনিটা এখানে স্বাদ মতো দেবে, বেশি এখানে চিনি প্রয়োজনে, যেহেতু শিরা করব তখন এখানে লাগবে। আর গুঁড়ো পাউডার দুধ দিচ্ছি, আর দিচ্ছি 5 চামচ গুঁড়ো পাউডার দুধ। এটা দিয়ে আমি একেবারে এটাকে মেখে নেব। এখানে যদি আলুটা নরম বেশি থাকতো তাহলে কিন্তু গুঁড়ো পাউডার দুধের পরিমাণটা একটু বেশি দিতে হতো, আর ময়দার পরিমাণটা সবসময় কম দেবে। এখানে জাস্ট ময়দাটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। এখন আরও যতটুকু প্রয়োজন হবে আমি গুঁড়ো পাউডার দুধ এখানে ব্যবহার করে নেব। গুঁড়ো পাউডার দুধের জন্য এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি। এরকমভাবে মধ্যে মধ্যে এটাকে মেখে নিতে হবে। তেল দেওয়ার কারণে কিন্তু এটা আর হাতের মধ্যে লাগছে না। আরও আমি 1 চামচ এখানে তেল ব্যবহার করব, তাহলে হাতের মধ্যে এখানে লাগবে না। আর ভেতর দিকে মসৃণ এরকমভাবে মাখা হবে। এটা একটু সময় নিয়ে এরকমভাবে মেখে নিতে হবে, যতক্ষণ না থালা থেকে বা হাতের মধ্যে না লাগছে ততক্ষণ এরকমভাবে এটাকে মেখে নিতে হবে। আমি 1 বাটি প্রথমে আমার মোটামুটি 10 চামচের বেশি এখানে গুঁড়ো পাউডার দুধ দেওয়া হয়ে গেছে। এখন আবার আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিই, আবার এরকম থালার সাইডে এরকমভাবে আমি লাগিয়ে দিচ্ছি, যাতে সবগুলো থালার মধ্যে থেকে ছেড়ে চলে আসতে পারে। এরকম মাখার পরে কিন্তু মাখতে মাখতে তারপরে কিন্তু তেল দেওয়ার পরে জিনিসটা এটা কাজে লাগে। এরকমভাবে সাইড থেকে তেলগুলো আমি মুছে নিই। এরকমভাবে আমি মেখে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন এখন কিন্তু আর থালার মধ্যে লাগছে না। এরকমভাবে মাখতে মাখতে এটা মনে হচ্ছে ব্যাটারটা মাখতে মাখতে একটু ঢিলা হয়ে গেল, তাই আরও আমি 2 চামচ এখানে গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিলাম। এখানে গুঁড়ো পাউডার দুধের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এটা মেখে নেওয়ার পরে হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে তেল লাগিয়ে নিলাম। এখন এরকমভাবে আমি যত বড় মিষ্টি শেপ করব আমি সেই হিসাবে কেটে নিয়েছি। এটা আপনারা ছোটো বড় নিজেদের পছন্দ মতো করে সাইজটা তৈরি করে নেবেন। আমি এরকমভাবে সাইজ করে নেব। এখন হাতের মধ্যে তেল লাগিয়ে এরকম গোল শেপ করে নিচ্ছি। এটা দেখে বুঝতে পারছেন এরকমভাবে গোল শেপ করে নেব। এখানে হাত যত বেশি মসৃণ থাকবে, তেল তেলে থাকবে, তত এখানে আটা আর কিন্তু আলুটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এরকমভাবে সবগুলো আমি গোল গোল শেপ করে নিলাম। এখন শীতকালীন আপনারা এরকমভাবে একবার তৈরি করে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তারপরে আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এখন মিষ্টিগুলো এরকমভাবে তৈরি করে নেওয়ার পরে ওভেনে একটা কড়াই বসে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিষ্টিগুলো আমি এরকমভাবে দিয়ে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নিলাম। দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু একেবারে গোল গোল ফুলে বলের মতো হয়ে গেছে। এগুলো কিন্তু খেতেও কিন্তু এরকমভাবে ভেজেও খেতে দুর্দান্ত লাগে। এটা ভেজে খেতে খেতে কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। এখন এরকমভাবে আমি সবগুলোই
আলুগুলো দিয়ে এখানে আমি ভেজে নেব। এখানে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। এখানে প্রথমে ফুল ফ্লেম করে দিলে কিন্তু আলুগুলো উপর দিকটা সেদ্ধ ব্রাউন কালারটা বেশি হয়ে যায়, পুড়ে যায়, আর ভেতর দিকে কাঁচা থাকে। তাই এখানে মিডিয়াম ফ্লেম করে প্রথম ফুল ফ্লেম করে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নিতে হবে। এইদিকে এটা আমি ভাজতে ভাজতে এখানে 4টা করে আমি ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এইদিকে আমি ওভেনে একটা পাত্র বসিয়ে এখানে 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি এখন তেজপাতা। একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, এলাচ, দারচিনি, ছোটো এলাচ এগুলো দিয়ে এটাকে আমি 1 কাপ জল দেব, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এটা একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে যাতে চিনিটা এখানে গলে যায়। এরকমভাবে চিনিটা ফুটে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, রসটা এদিকে হয়ে গেছে। ওভেন আমি বন্ধ করে দিয়েছি। এখন যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। এখানে সবগুলো আমি মিষ্টি ব্যবহার করিনি, যেহেতু এটা ভেজে নেওয়ার পরেই এটা কিন্তু খেতে বেশ মুচমুচে, উপরটা ক্রিপসি থাকে আর ভেতরে মিষ্টি ভাব থাকে, তাই এটা খেতেও ভালো লাগে। এটা বাচ্চারা অনেকটাই খেয়ে নিয়েছে। এখন এখানে কয়েকটা মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে এটা আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি এটা দেখাচ্ছি। অনেকটা এখানে ফুলে টইটুম্বর হয়ে গেছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।